আজকে আলোচনা করব জাপানের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। এই প্রশ্নেও 100% আসার মতো। এখানে দেখো, সংসদীয় ব্যবস্থাতে সরকার প্রধানমন্ত্রী তিনি প্রচণ্ড ক্ষমতার অধিকারী। সংসদীয় ব্যবস্থাতে সরকার প্রধানমন্ত্রী বলে তিনি প্রচণ্ড ক্ষমতার অধিকারী। কারণ সংসদীয় যে সমস্ত ডায়েট, অর্থাৎ এই জাপানের আইনসভার নাম ডায়েট, এই ডায়েটে যারা সদস্য সংখ্যা বেশি পায় তাদের সেই রাজনৈতিক দলই হচ্ছে সরকার গঠন করে। যেমন বাংলাদেশে যেমন যে রাজনৈতিক দল সংসদে আসন সংখ্যা বেশি পায় তারা কিন্তু রাজনৈতিক দল গঠন করে এবং সেই রাজনৈতিক দলের সভাপতি কিন্তু প্রধানমন্ত্রী হয় এবং সেই প্রধানমন্ত্রী কিন্তু সর্বময় ক্ষমতার অধিকারী হয়। যেমন বাংলাদেশে কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু সর্বময় ক্ষমতার অধিকারী, সেখানে কিন্তু রাষ্ট্রপতি কিন্তু নামে মাত্র। সেক্ষেত্রেও কিন্তু জাপানের যেহেতু সংসদীয় ব্যবস্থা সরকার, সেহেতু সেই প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রচণ্ড বা সর্বময় ক্ষমতার অধিকারী সেখানকার প্রধানমন্ত্রী। কেননা এই ধরনের শাসন ব্যবস্থাতে মন্ত্রী পরিষদ অর্থাৎ ক্যাবিনেট প্রকৃত ক্ষমতার অধিকারী হয়। আর প্রধানমন্ত্রী হচ্ছে ক্যাবিনেটের প্রধান, অর্থাৎ ক্যাবিনেটের সভাপতি বা মন্ত্রী পরিষদের সভাপতি কিন্তু হচ্ছে প্রধানমন্ত্রী। তাই চূড়ান্ত মূলক ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতেই ন্যস্ত থাকে। তাই সংসদীয় ব্যবস্থাকে মন্ত্রী পরিষদ শাসিত ব্যবস্থা না বললে অন্যথায় প্রধানমন্ত্রী শাসিত বলা চলা। অর্থাৎ যে দেশে সংসদীয় সরকার ব্যবস্থা সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতায় সর্বময়, সেজন্য এই কথাটা বলতেছে যে মন্ত্রী পরিষদ শাসিত ব্যবস্থা না বলে আমরা প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থা বলতে পারি। এরপরে 1 নম্বর দেখো, শাসন সংক্রান্ত ক্ষমতা, অর্থাৎ শাসন সংক্রান্ত ক্ষমতার মধ্যে কি কি রয়েছে সেগুলো আলোচনা করব। 1 নম্বর, মন্ত্রীগণকে নিয়োগ। মন্ত্রীদের নিয়োগদানের মাধ্যমে মন্ত্রিসভা গঠন করার অধিকার মূলত প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। মন্ত্রীগণ অর্থাৎ বিভিন্ন স্বাস্থ্যমন্ত্রী আছে, শিক্ষামন্ত্রী আছে, বিভিন্ন খাতে যে সমস্ত মন্ত্রী আছে এদের নিয়োগদানের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর গুরুত্ব অপরিসীম। প্রধানমন্ত্রীর কিন্তু রাষ্ট্রপতির সাথে করে নিয়েই কিন্তু এই মন্ত্রীদের নিয়োগ দেয়, কিন্তু এখানে রাষ্ট্রপতি শুধু নামে মাত্র, তাকে শুধু প্রধানমন্ত্রী যা বলবে সেটাতে রাষ্ট্রপতি হ্যাঁ বলে সেটা চালিয়ে দেবে। সংবিধানের 68 নং ধারাতে দ্য প্রাইম মিনিস্টার শ্যাল অ্যাপয়েন্ট দ্য মিনিস্টার অফ স্টেট। তবে অধিকাংশ মন্ত্রীগণই ডায়েটের সদস্য হতে হবে। ডায়েট বলতে আমাদের যেমন সংসদ আছে, সংসদের যেমন সদস্য আছে, তেমনি ডায়েট হচ্ছে তাদের সংসদের নাম ডায়েট। এই ডায়েটের সদস্য না হলে পরে মন্ত্রী পদ পাবে না। হ্যাঁ, মন্ত্রী পদ পাবে, তবে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে তারা কিন্তু সেই মন্ত্রী পদ পাবে, কিন্তু যারা এই মন্ত্রী পদে নিয়োগ হবে তারা অধিকাংশই হচ্ছে এই ডায়েটের সদস্য, অর্থাৎ জনগণের নির্বাচিত সদস্য হতে হবে। অবশ্যই প্রধানমন্ত্রী ইচ্ছা করলে টেকনোক্র্যাট মন্ত্রী কি, যে মন্ত্রী সংসদ সদস্য বা ডায়েটের সদস্য না হওয়ার পরেও মন্ত্রী পদ পায়, এরাই মূলত হচ্ছে টেকনোক্র্যাট মন্ত্রী। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই সম্রাট অনুমোদন দিয়ে বৈধ রূপ দেয়। সম্রাট অর্থাৎ রাষ্ট্রপতিকে হচ্ছে সম্রাট বলে, সেখানে রাজারানী বিষয়টা আছে, সেটাকে সম্রাট কি করবে, শুধু অনুমোদন দেবে। এরপর 2 নম্বর আছে মন্ত্রীদের অপসারণ, অর্থাৎ মন্ত্রীদের নিয়োগ দেশে আবার মন্ত্রীদের সে কি করতে পারে, সে হচ্ছে অপসারণও করতে পারে। প্রধানমন্ত্রী কোনো মন্ত্রীকে পদত্যাগ বা অপসারণ করতে পারে। সংবিধানের 68 নং ধারাতে এই সম্পর্কে ক্ষমতা দেওয়া আছে। সেখানে বলা আছে দ্য প্রাইম মিনিস্টার মে রিমুভ দ্য মিনিস্টার অফ স্টেট অ্যাজ শি চয়েস। আর এই পদত্যাগ করতে রানী না হওয়ার কোনো কারণ নেই, কেননা প্রধানমন্ত্রী তখন তাকে বরখাস্ত করতে পারেন। প্রধানমন্ত্রী এই মন্ত্রীদের কি তাদের কার্যাবলীর জন্য কি করতে পারে, তাদেরকে হচ্ছে বরখাস্ত করতে পারে। মন্ত্রিসভার মধ্যে একতা বজায় রাখতে এবং যৌথ দায়িত্বশীলতা বজায় রাখতেই মূলত এই ব্যবস্থা রাখা হয়েছে। তারপর 3 নম্বর, মন্ত্রিসভার নেতা হিসেবে, অর্থাৎ ক্যাবিনেটের নেতা প্রধানমন্ত্রী, ক্যাবিনেটের নেতা হিসেবে মন্ত্রিসভা বা ক্যাবিনেটের নেতা হিসেবে মূলত সমস্ত কাজের দায়িত্ব ও ক্ষমতার মুখপাত্র হিসেবে মূলত প্রধানমন্ত্রী অধিষ্ঠিত। অর্থাৎ প্রধানমন্ত্রী কিন্তু মন্ত্রিসভায় যা আদেশ দিবে সেই অনুযায়ী কিন্তু অন্যান্য মন্ত্রীগণ সেই অনুসারেই কিন্তু চলাচল করবে। 66 নং ধারাতে বলা হয়েছে দ্য প্রাইম মিনিস্টার হু শ্যাল বি ইটস লিডার অ্যান্ড আদার মিনিস্টার অফ স্টেট। রাষ্ট্রের অভ্যন্তরীণ, পররাষ্ট্র, প্রতিরক্ষা সব যাবতীয় কাজকর্ম আছে, সকল মন্ত্রী তাদের কার্যক্রম প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে করেন না। অর্থাৎ পররাষ্ট্রনীতি এবং রাষ্ট্রের অভ্যন্তরে যদি কোনো কাজ হয় সেই কাজ আগে কি করতে হবে, আগে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে অন্যান্য মন্ত্রীগণ সেটা কি করবে, সেটা পরিচালনা করবে। সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী আলোচনা না করে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে সেই কাজটা কিন্তু সে করতে
পারবে না। আর মন্ত্রীরা এও জানেন যে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনিচ্ছার উপরই তাদের মন্ত্রিত্ব নির্ভরশীল। কারণ প্রধানমন্ত্রী ইচ্ছা করে তাদের মন্ত্রিত্ব থাকবে, আর যদি সে ইচ্ছা না করে তাহলে সে আছে মন্ত্রিত্ব থাকবে না। প্রধানমন্ত্রী পদত্যাগ করা মানে কোনো মন্ত্রীর অস্তিত্ব থাকবে না, কারণ প্রধানমন্ত্রী হচ্ছে সেই দলের সেই দলের হচ্ছে সভাপতি। সে যদি না থাকে তাহলে অন্যান্য মন্ত্রীদের তাদের পদও থাকবে না। 4 নম্বর আছে মন্ত্রীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। প্রধানমন্ত্রী কেবল মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন, তার সম্মতি ছাড়া মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় না। অর্থাৎ কোনো দেখা যাচ্ছে সে অপরাধ করছে, সেই অপরাধে তাকে আইনগতভাবে কোনো ব্যবস্থা নিতে পারবে না, কারণ যদি প্রধানমন্ত্রী আদেশ না দেয়। সংবিধানের 75 নং ধারাতে বলা আছে মন্ত্রীদের স্বপদে বহাল থাকাকালীন সময়ে কেউ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে না। অর্থাৎ সেই মন্ত্রী তার যে 5 বছর স্থায়ী আছে সেই 5 বছরে সে হচ্ছে যদি কোনো অন্যায় কাজ করে সেক্ষেত্রে তাকে হচ্ছে জবাবদিহি করবে হচ্ছে সে শুধু প্রধানমন্ত্রীর কাছে। এক্ষেত্রে সে যদি অপরাধ করে সেক্ষেত্রে আইনানুগ কোনো ব্যবস্থা সে নিতে পারবে না। মন্ত্রিসভার বৈঠক আহ্বান। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে আহ্বান করেন, তিনি সভাপতি করেন এবং মন্ত্রিসভাতে যত আলোচনা সমালোচনা যত কিছু সিদ্ধান্ত সর্বতক্রমে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই হয়ে থাকে। অর্থাৎ সকল সিদ্ধান্তের তিনিই রূপকার। মন্ত্রিসভাতে সিদ্ধান্ত নিতে সমস্যা হলে তিনি তার মতামত সবার উপর চাপিয়ে দিতে পারেন। অর্থাৎ যদি কোনো বিষয় দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিতে পারতেছে না, সেক্ষেত্রে মন্ত্রীদের উপর সেই ভার দিয়ে দেয় যে তোমরা একটা সিদ্ধান্তে উপনীত হও। আর অন্য মন্ত্রীরা সাধারণত তার বিরোধিতা করেন না, কেন প্রধানমন্ত্রী ছাড়া তাদের অস্তিত্ব অর্থহীন। এরপরে আছে প্রশাসনিক প্রশাসনিক কার্য পরিচালনা। প্রশাসনিক বলতে হচ্ছে তাদের বলতেছে যে আছে যে তাদের যে কাঠামোগত যে পরিচালনা আছে, যেমন ক্যাবিনেট আছে, তারপরে বিভিন্ন সাবমিট বিলস আছে, কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে বিষয়গুলো আছে, সবকিছু বিষয় ক্ষেত্রে প্রশাসনিক কার্যাবলীর জন্য কিন্তু এই প্রধানমন্ত্রীর আদেশই কিন্তু সব থেকে বেশি কাজে লাগে। জরুরি অবস্থা। জরুরি পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ক্ষমতা আরো বেড়ে যায়। তিনি জরুরি অবস্থা ঘোষণা এলাকায় সরকার কর্তৃপক্ষ সরাসরি নির্দেশ দান করতে পারেন, অর্থাৎ যেটা আমরা জানি যে অধ্যাদেশ অর্থাৎ জরুরি অবস্থা মোকাবেলার জন্য প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কর্তৃক যে বাণী সেটা কিন্তু অধ্যাদেশ, অর্থাৎ জরুরি অবস্থায় কিন্তু তারা আইন প্রণয়ন করতে পারে। তারপরে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে, সংখ্যাগরিষ্ঠ দলের নেতাই কিন্তু প্রধানমন্ত্রী হয়। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে জাতির প্রতি প্রধানমন্ত্রীর দায়িত্ব অনেক, কারণ পরবর্তীতে যদি তিনি ভালো অর্থাৎ সে যদি ভালো কাজ না করে তাহলে সে হচ্ছে জনমত লাভ করতে পারবে না, অর্থাৎ জনগণ পরবর্তী তাকে তাদের যে রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলে কিন্তু ভোট দিবে না। এই জন্য কিন্তু সে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষা কিন্তু সে পূরণ করে। এরপরে মন্ত্রিসভার পুনর্বিন্যাস। প্রয়োজনীয় ও অবস্থার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মন্ত্রিসভাতে পরিবর্তন আনতে পারেন এবং এই অবস্থা অনেক সময় দেখা যায়। উদাহরণস্বরূপ মিস্টার কিমিও ও মিস্টার ইকেদার প্রধানমন্ত্রীতে 2 বার তার মন্ত্রিসভা পুনর্বিন্যাস করেন, অর্থাৎ বিভিন্ন মন্ত্রীদের যে দায়িত্বগুলো দেয় সেগুলো দায়িত্ব দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে পরিবর্তন করে দেওয়া হয়। এরপরে আছে যৌথ দায়িত্বশীলতা। জাপানে যত দায়িত্বশীলতা রীতি দেখা যায়, এই কারণে প্রধানমন্ত্রীর পদ শূন্য হলেও সমস্ত মন্ত্রীদের পদত্যাগ করতে হয়, ফলে মন্ত্রীদের উপর তাদের নিয়ন্ত্রণ সুপ্রতিষ্ঠিত। এরপরে আছে আইন সংক্রান্ত। তাহলে আমরা পড়লাম এবার হচ্ছে শাসন সংক্রান্ত, এবার হচ্ছে আইন সংক্রান্ত। আইন সংক্রান্ত রয়েছে আইন নির্দেশের প্রতি স্বাক্ষর, অর্থাৎ কোনো আইন ডায়েট থেকে সেটা হচ্ছে নির্ধারিত হয়েছে, সেই আইনটা কি করতে পারে সেটা হচ্ছে যেটা আমরা সহজ ভাষা বলতে পারি যে ভেটো প্রদান, অর্থাৎ ভেটো বলতে যেটা আমি মানি না, অর্থাৎ সেটা সে স্বাক্ষর করলে পারে সেটা আইনে রূপান্তরিত হবে, যদি স্বাক্ষর যদি না করে তাহলে সেটা আইনে রূপান্তরিত হবে না। ডায়েটের নির্বাচনের তারিখ নির্ধারণ। প্রধানমন্ত্রী ডায়েটের নির্বাচনের তারিখ নির্ধারণ করে থাকেন। এছাড়াও ডায়েটের বৈঠকের তারিখ নির্ধারণ, মন্ত্রিসভা প্রতিনিধি সভা ভেঙে দেওয়ার পরামর্শ কিন্তু সিদ্ধান্ত তিনিই দেন। প্রতিনিধি সভা, ডায়েটের যে উচ্চকক্ষ নিম্নকক্ষ আছে, কাউন্সিলর সভা, প্রতিনিধি সভা, এগুলো সে ভেঙে দিতে পারে। তারপরে হচ্ছে 3 নাম্বার বাজেট তৈরি ও পাস। আমরা জানি যে সরকার একটা নির্দিষ্ট সময় তাদের আয় ব্যয়ের হিসাব নিকাশ, যেটা আমরা বাৎসরিক যেটা বাজেট বলি, বাৎসরিক যে আয় ব্যয়ের হিসাব নিকাশ সেটা আমরা বাজেট বলি। এই বাজেট পাসের ক্ষেত্রেও কিন্তু এই প্রধানমন্ত্রী কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মন্ত্রী পরিষদের সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী বাজেট তৈরি ও পাশের ব্যাপারে ক্ষমতা অধিকারী, কেননা ডায়েট বিল সমূহ তিনি উপস্থাপন করেন এবং তিনি বিল পাশের ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে মতামত ও সিদ্ধান্তের প্রতিফলন দেখা যায়।
সংবিধানের 73 নং ধারায় আছে ক্যাবিনেটই প্রিপেয়ার দ্য বাজেট অ্যান্ড রিপ্রেজেন্ট অফ দ্য ডায়েট, অর্থাৎ ডায়েটে সে কি করবে, বাজেট রিপ্রেজেন্ট করবে। আর মন্ত্রিসভার প্রধান হিসেবে মূলত প্রধানমন্ত্রীর মতামতই প্রাধান্য পায়। এবার দেখো ডায়েটকে অবগত, শাসন বিভাগের প্রধান হিসেবে জাতীয় নেতা হিসেবে তিনি আইন বিভাগকে জাতীয় কার্যাবলীর সম্পর্কে অবগত। আইন বিভাগ এখানে ডায়েটকে অবগত বানায় আইন বিভাগকে অবগত, কারণ আইন বিভাগের নামই কিন্তু ডায়েট। যেমন আমাদের আইন বিভাগের নাম যেমন সংসদ, তেমন হচ্ছে জাপানের আইন বিভাগের নাম হচ্ছে ডায়েট। ডায়েটের অধিবেশন চলাকালে জাতীয় সমস্যাসমূহ নিয়ে আইনসভায় আলোচনা করা হয়। এরপরে আমরা পড়লাম হচ্ছে যেটা আইন সংক্রান্ত এবং শাসন সংক্রান্ত। এবার হচ্ছে বিচার সংক্রান্ত। বিচার সংক্রান্তর মধ্যে রয়েছে দেখো বিরোধ মীমাংসা। অনেক সময় মন্ত্রিসভার মধ্যে অথবা ব্যক্তিগতভাবে অনেক মন্ত্রীর মধ্যে অন্তর্দ্বন্দ্ব ও বিরোধের সৃষ্টি, অনেক মন্ত্রীর সাথে দেখা যাচ্ছে মনোমালিন্য থাকতে পারে। প্রধানমন্ত্রী নিজ দায়িত্বে এইসব মীমাংসা করে থাকে, যাতে এই মন্ত্রীদের মধ্যে কোনো দ্বন্দ্ব না থাকে, মনোমালিন্য না থাকে। কারণ এক মন্ত্রীর সাথে অন্য মন্ত্রী যদি কোনো দ্বন্দ্ব থাকে, দেখা যাচ্ছে সেক্ষেত্রে জাতিগত উন্নয়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্যা সৃষ্টি হতে পারে। এই জন্য সেই বিরোধ সে নিজ দায়িত্বে কিন্তু সেটা মীমাংসা করে। বিচারপতিদের নিয়োগ, অর্থাৎ বিভিন্ন যে সুপ্রিম কোর্ট থাকে, এই সুপ্রিম কোর্টের কিন্তু যেমন সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্টে কিন্তু যে সমস্ত বিচারপতি আছে, এই বিচারপতি কিন্তু বিচারপতিদের নিয়োগ দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী। অন্যান্য যে সমস্ত ক্ষমতার মধ্যে রয়েছে আন্তর্জাতিক ক্ষমতা। আন্তর্জাতিক ক্ষমতার মধ্যে রয়েছে সরকার প্রধান হিসেবে পররাষ্ট্র সম্পর্ক নির্ধারণের ক্ষমতা, দলীয় আদর্শ, ইচ্ছা অনিচ্ছা বহুলাংশে নির্ভরশীল। অর্থাৎ পররাষ্ট্রনীতিমূলক বিষয় ক্ষেত্রেও কিন্তু প্রধানমন্ত্রী এই করে, বিভিন্ন চুক্তি ক্ষেত্রে প্রধানমন্ত্রী প্রতিনিধিত্ব করে। এরপরে আছে চুক্তি সন্ধি, যেটা বললাম চুক্তি এবং সন্ধি ও চুক্তিতে প্রধানমন্ত্রীর সম্মতি দরকার। প্রধানমন্ত্রী ছাড়া কিন্তু কোনো চুক্তি বা দেখা যাচ্ছে সামরিক বাহিনীর প্রধান বা বিভিন্ন মন্ত্রী কিন্তু এগুলো কিন্তু করতে পারে না। অর্থাৎ প্রধানমন্ত্রী আগে কি করবে, অনুমোদন দিবে, তারপরে কিন্তু সেই চুক্তি সন্ধি কিন্তু সেটা পাস হবে। তারপরে ব্যবসা বাণিজ্য, দেশের অর্থনীতি সচল রাখতে যাবতীয় ব্যবসা বাণিজ্য সম্পর্কেও প্রধানমন্ত্রী নীতি নির্ধারণ করে থাকেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করে সমস্ত কাজ সম্পাদন করেন। এবার উপসংহার, সার্বিক দিক বিবেচনা করে দেখা যায় যে প্রধানমন্ত্রী জাপানের সর্বময় ক্ষমতার অধিকারী, কারণ সে আইন বিভাগ নিয়ন্ত্রণ করতেছে, শাসন বিভাগ নিয়ন্ত্রণ করতেছে, বিচার বিভাগ নিয়ন্ত্রণ করতেছে। প্রত্যেকটা বিভাগে কিন্তু যেমন স্বতন্ত্রীকরণ আছে, তাদের স্বাধীনতা আছে, তেমন কিন্তু প্রধানমন্ত্রী কি আছে, প্রধানমন্ত্রী কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণও করছে, একদম ছেড়ে দেয় নাই তাদের। সম্রাট নামমাত্র রাষ্ট্রপ্রধান, যেটা আগেই বলেছি, যেটা যেখানে সংসদীয় সরকার ব্যবস্থা থেকে সেখানে হচ্ছে সম্রাট বা রাজা রানী হোক বা রাষ্ট্রপতি হোক, তারা কি থাকে, নামে মাত্র থাকে। আর প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী হয়। মূল ক্ষমতার ধারক ও বাহক হচ্ছেন প্রধানমন্ত্রী। সম্রাট যত কিছু করেন সবই প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করেন। অর্থাৎ এখানে রাষ্ট্রপ্রধান যাই করুক না কেন, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কিন্তু সাথে পরামর্শ নিয়েই করতে হয়। আর মন্ত্রিসভা তো তার পছন্দ মতো লোকদের নিয়ে গঠিত।